তাড়াতাড়ি। সালা, আমার গায়ে হাত তোলা দেখিয়েছি আজকে মজা। এ কি তো তোমার FM আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু খেলা। আজকের গল্পের অডিও অ্যাডাপ্টেশন অভিপ্সা চ্যাটার্জি। গল্প পাঠে রয়েছে পার্থ অরণ্যদেব মুখার্জি, নীল, শুভদীপ্তদা, অস্মিতা, সৌরভ রয়, রিমঝিম, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে রয়েছে বর্ষাদি। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু খেলা। আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা। বেলা প্রায় 8টা, তবু সূর্যের দেখা নেই। অবনী দিন কয়েক ধরে আমার বাড়িতেই আছে। বৌঠান, বাপের বাড়ি। বৈঠকখানায় অবনীকে উদাস মুখ করে বসে থাকতে দেখে রসিকতা করার লোকটা সামলাতে পারলাম না। তোমারও কি মেঘদূতের বিরহী চক্ষের দশা? আরে না না, সেসব কিছু নয়। এইরকম দিনে মনটা বড় খারাপ লাগে। তা আজকে তো তোমারও অফ ডে, একখানা জমিয়ে গল্প বলো না, শুনি। আমার গল্প সবই তো খুন জখম নিয়ে। তোমার এখন যা মনের অবস্থা, এই গল্প কি তোমার ভালো লাগবে? হেয়ালি ছেড়ে গল্পটা বলো। বেশ ধারালো গল্প হতে হবে কিন্তু। হ্যাঁ, ধারালো কি ভোঁতা জানি না, শোনো তবে। তখন চিতপুর থানায় ছিলাম। এইরকমই এক মেঘলা দিনে থানায় বসে আছি। হঠাৎ কনস্টেবল এসে বলল, স্যার স্যার বড় সাহেব এসছেন, আপনার সাথে একটু দেখা করতে চান। আসুন স্যার, আসুন। কি ব্যাপার স্যার? ওয়েল, একটা লাশ পাওয়া গেছে খিদিরপুরে পোলের কাছে। বেছুয়া বাজারের মালতী বাইয়ের চাকর খুন হয়েছে। বাইজি লোক আমার গাড়িতেই আছে। তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও আর কেসটা তদন্ত শুরু করো। আমি এখন চলি, বুঝলে? বাইজির সেই লোক নিয়ে খিদিরপুরের পোলের দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি লাশ একটি বছর 22-এর যুবকের। লাশকে ঘিরে পুলিশ কর্ডন করা রয়েছে। তার মুখ খুব সুন্দর, চেহারাও বলিষ্ঠ। পরনে নরুন পেড়ে ধুতি, গায়ে লং ক্লথের পাঞ্জাবি, মাথায় ফুল কাটা সাদা টুপি, পায়ে বার্নিশ করা পাম্প শু, বুকের বাঁ দিকে কার্তুজের ক্ষত। সেখান থেকে অতিরিক্ত রক্তপাতই যুবকের মৃত্যুর কারণ। কেউ খুব কাছ থেকে যুবককে গুলি করেছে। পাশেই পড়ে আছে তার সাইকেল। লাশ ও তার চারপাশে সবকিছু খতিয়ে দেখে বাইজির লোকটিকে নিয়ে মেছুয়া বাজারে বাইজির আস্তানার দিকে রওনা দিলাম। সঙ্গে গাড়ি থাকায় বেশি সময়ও লাগলো না। বাইজির বাড়ি দোতলা। দোতলার বারান্দায় চিকের আড়াল। একজন চাকর আগে থেকেই দাঁড়িয়েছিল। আমাকে খুব খাতির করে ভেতরে নিয়ে গিয়ে বসালো। খানিক পরেই বাইজি এসে হাজির হলো। তাকে দেখে তো আমি থমকে গেলাম। সেখানে মালতী বাইয়ের ভালোই পসার ছিল। এতদিন তাকে চোখে দেখিনি, সেই প্রথম দেখলাম। গায়ের রং, চোখ, মুখ সবই খুব সুন্দর। ভুরুর বাঁ পাশে একটা কাটা দাগ ছাড়া পুরো মুখ দাগহীন। দেখে মনে হয় বাইজির শরীর মখমলের তৈরি। আদব কায়দাও অতি দুরস্ত। হবে নাই বা কেন, বড় বড় লোকের সাথে ওঠা বসা করে তো। আমাকে দেখে মাথা ঝুঁকিয়ে সেলাম করল। বয়স 18 কি 19 হলেও হঠাৎ দেখলে আরো কম বলেই মনে হয়।
মনে হলো সারা রাত সে কেঁদেছে, গালেও শুকনো কান্নার দাগ। আমার দিকে তাকিয়ে বলল, আসুন, আমার সঙ্গে আসুন। দুজনে একটা অন্য ঘরে বসলাম। এই ঘরটা বিলিতি কেতায় সাজানো। আমাকে একটা কাউচে বসতে বলে সে নিজে আমার কাছেই চেয়ার টেনে বসল। আপনার চাকরের নাম কি? সে কতদিন আপনার কাছে ছিল? ওর নাম সুন্দরলাল। 6 বছর ধরে সে আমার সঙ্গেই আছে। আমার খাস লোক বলতে পারেন। কিভাবে এই ঘটনা ঘটতে পারে বলে আপনার মনে হয়? ওর কি কোনো শত্রু ছিল? শত্রু ছিল কি না আমি তো সেসব বলতে পারবো না। কাল কি ও আপনার কোনো কাজ নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমি ওকে একটা চিঠি দিয়ে গার্ডেন রিচে পাঠিয়েছিলাম। ওখানে আমার একটা বাগান বাড়ি আছে। সেই বাড়িতে বসন্ত বাইজি কিছুদিন ধরে রয়েছে। সে আমার ছোট বোন। ওর কাছেই আমার একটা চিঠি নিয়ে সুন্দরলাল গিয়েছিল। কাল সুন্দরলাল কখন বেরিয়েছিল? তার কি কাল রাতেই ফেরার কথা ছিল? কাল বিকেল 4টের সময় সে বের হয়। চিঠি দিয়েই তো তার ফিরে আসার কথা ছিল। এই ধরুন রাত 9টার মধ্যেই তার ফিরে আসার কথা। রাত 9টার পরও সে যখন ফিরল না, তখন কি করলেন? তাকে খুঁজতে কি আপনি কোনো লোক পাঠিয়েছিলেন? বেশ কিছুটা রাত হয়ে যাবার পরও যখন সে ফিরল না, আমি একজন চাকরকে পাঠাবো ভেবেছিলাম। সেই চাকরই আমাকে বলল যে রাস্তায় নাকি খুব কুয়াশা হয়েছে। এই কুয়াশার জন্যই হয়তো সুন্দরলাল ফিরে আসতে পারেনি। কালকে আবার সে যে বাইসাইকেলটা নিয়ে বেরিয়েছিল, সেটার আবার লণ্ঠন নিয়ে যেতে ভুলে গিয়েছিল। কি আর বলি বলুন। আজ সকালে এখান থেকে কেউ গিয়েছিল সুন্দরলালের খোঁজ করতে? হ্যাঁ, আজকেই তো ভোর 5টার সময় আমার দারোয়ানকে পাঠিয়েছিলাম বাগানে। দারোয়ান শুনল সে নাকি কাল রাত 11টার সময় ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। আচ্ছা, সে কি একাই বেরিয়েছিল? সে একাই বেরিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই বিনয়বাবুও ওই বাড়ি থেকে বেরিয়েছিলেন। এই বিনয়বাবুটিকে? বসন্তের খুব ভালো বন্ধু। বোন ওই বাগান বাড়িতে আছে শুনে তিনি ওই বাড়িতেই গত পরশু থেকে ছিলেন। শুনেছি সুন্দরলাল বের হবার কিছুক্ষণ পরে তিনিও নাকি বের হয়েছিলেন। বিনয়বাবুরা জানেন তো, খুব পয়সাওয়ালা। কলকাতা শহরে অনেক জায়গা, ভাড়া বাড়িও আছে। অভাব নেই কোনো কিছুর। কস্মিনকালে এরা চাকরির ধার ধারে না। আপনার সাথে বিনয়বাবুর পরিচয় নেই বোধহয়? হ্যাঁ আছে, থাকবে না কেন? ও মা, তবে বসন্তের সঙ্গে যেমন দহরম মহরম সেসব গলাগলি বাপু আমার সঙ্গে নেই। এই বলে সে আমার দিকে সোজাসুজি তাকালো। মুখে তখনও তার হাসি লেগেছিল, কিন্তু হাসির ধরনটা আমার ভালো ঠেকল না। বসন্তবাই পাকাপাকি কোথায় থাকেন? কোথায় আবার থাকবে, এই বাড়িতেই থাকে। তাহলে কি বিনয়বাবু এই বাড়িতে আসেন? মাঝে মাঝে রাতও কাটান? হ্যাঁ, তা আসেন বই কি, থাকেন না। মন ভালো না থাকলেই আসেন এখানে। মনে হলো সে যেন আমার নজর বিনয়বাবুর দিকে ঘোরাতে চাইছে। তারপর সে নিজেই বলে উঠল, এই তো আজ সকালে বিনয়বাবু আমার কাছে এসেছিলেন। কেন? আজ সকালেই তিনি এসেছিলেন কেন? এসেছিলেন তো সুন্দরলালের নামে নালিশ করতে। নালিশ? কি নালিশ? সুন্দরলালের হাতে নাকি তার বেইজ্জতি হয়েছে। কিভাবে? সুন্দরলাল তো আগেই বেরিয়েছিল, বিনয়বাবু তার পরে বের হয়েছেন। দুজনের তো দেখা হওয়ার কথা নয়। যদি বিনয়বাবুও সাইকেলে ফেরেন তাহলে আলাদা কথা, দেখা হতে পারে। হ্যাঁ, ঠিক সেটাই হয়েছিল। কাল রাতে রাস্তায় দুজনের দেখা হয়েছিল। আর বিনয়বাবুকে নাকি সুন্দরলাল যা তা বলে অপমান করেছে। এই নিয়েই তো তিনি আমার কাছে এসে এক গাদা নালিশ করে গেলেন সকালবেলা। বিনয়বাবু আর সুন্দরলালের মধ্যে ঠিক কি হয়েছিল আপনি যদি বলেন তাহলে আমার তদন্তের অনেক সুবিধা হতো। সুন্দরলাল তো আর নেই, ওই বিনয়বাবুর বয়ানই আমি বলবো। সব শুনে আপনিই বিচার করবেন কে দোষী কে দায়ী।
বলেই সে আবার আমার দিকে সোজাসুজি তাকিয়ে একটু হাসল। আমার কেমন যেন মনে হলো মালতী বিনয়বাবুকে ঠিক পছন্দ করে না। সুন্দরলাল খুনেও হয়তো তার সন্দেহ বিনয়বাবুর উপরেই পড়েছে। আচ্ছা, আপনি বলুন। বিনয়বাবুর কথা মতো তিনি কাল রাত প্রায় 10টার কিছু পরে আমার বাগান থেকে বের হয়েছিলেন। তখন বেশ কুয়াশা ছিল। রাস্তায় যেতে যেতে খিদিরপুর পোলের কাছে তিনি একটি লোককে দেখেন বাইসাইকেল চালিয়ে যেতে। বিনয়বাবু জানতেন না সুন্দরলাল আমার চিঠি নিয়ে ওই বাগানে গিয়েছিল, আর সে ফিরে আসছিল সেই রাতেই এই বাড়িতে। এমন সময় দুজনের বাইসাইকেলে ধাক্কা লাগে। সুন্দরলালের সাইকেলে তো আবার আলোও ছিল না, একে ঘন কুয়াশা, তাই সুন্দরলালের সাইকেলে আলো নেই। বিনয়বাবুকে সে চিনতেও পারল না। অন্য লোক ভেবে বিনয়বাবুকে 2-4 কথা শুনিয়ে দিল। পরে অবশ্য দুজনকে চিনতে পারলেও ধাক্কা লাগা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অবশ্য আগে থেকে দুজনের মধ্যে মন কষাকষি ছিল। কি মানে আমি বলতে চাইছি যে দুজনের মধ্যে মন কষাকষি ছিল কি না আমি জানি না। যাই হোক, ঝগড়া শেষে হাতাহাতিতে গিয়ে দাঁড়ায়। বিনয়বাবু সুন্দরলালকে মারধরও করেন। সুন্দরলালও ছড়নেওয়ালা নেই হ্যাঁ, সেও বিনয়বাবুকে ঘা কতক বসিয়ে দেয়। এরপর নাকি বিনয়বাবু এত রেগে গিয়েছিলেন যে কোনো কথা না বলেই নিজের বাড়িতে চলে যান। বিনয়বাবুকে আপনি কিছু বলেছিলেন কি? বলবো না মানে, একে তো বেচারা সুন্দরলাল সকালে মারা গেছে, তাই সকালে সে এসেছে আমার কাছে নালিশ করতে। সেই সময়ই আমি সুন্দরের মরার খবরটা পেয়েছি। তার মতো কাজের লোক আমার আর কেউ ছিল না। সে আমার সব কিছুই তো দেখতো না। আর কোনো লোকের কাজ আমার একদম পছন্দ হয় না। সে কারোকে আমার কাজ করতেও দিত না। সেই সুন্দরলাল আমার মারা গেছে। আমার দুনিয়ায় যেন আন্ধার হয়ে গেছে গো। আমার দুনিয়াটাই পুরো আন্ধার হয়ে গেছে। শুনুন, বিনয়বাবুও কিছু ধোয়া তুলসী পাতা নয়, ঠিক আছে? সে যে বসন্তের ওখানে পরশু থেকে ছিল, সেটাই তো আমি আজকে জানতে পারলাম। আমিও তাকে বেশ করে 2 কথা শুনিয়ে দিয়েছি, আর শেষে বলেছি সুন্দরলালকে সেই হয়তো খুন করেছে। শুনে সে কি বলল? প্রথমে সে কিছু করেনি। সুন্দরলালকে সে একেবারে বহাল তবিয়াতে দেখে এসেছিল, এইসব বোঝানোরই চেষ্টা করছিল। তারপর আমাকে জোর গলায় গালাগাল দিতে থাকলো। শেষে আমি বললাম, তুমি যদি চুপ না করো তোমাকে দারোয়ান দিয়ে বাইরে বের করে দেব। এই শুনে সে বের হয়ে গেল। আচ্ছা, আপনি সুন্দরলালের মরার খবর কিভাবে পেলেন? আজ সকালে যে দারোয়ান আমার বাগান বাড়িতে গিয়েছিল, সে তো সব শুনে বাগান থেকে বেরিয়ে এই বাড়িতেই আসছিল। সেই সময় সুন্দরলালের লাশ সে দেখতে পায়, সেই এসে খবর দেয়। এই বিনয়বাবুর বাড়ি কোথায়? ঠিক জানি না, মনে হয় বাগবাজারের কাছে। বিনয়বাবুর বাড়ির কর্তাকে? এখন তো বিনয়বাবু নিজে, ওর বাবা অনেক আগেই মারা গিয়েছেন। সুন্দরলালের মৃত্যুর খবর পাওয়ার পর আপনি কি করলেন? আমি গিরিধারীকে দিয়ে আপনাদের সাহেবের কাছে খবর পাঠালাম। তিনিও আমার গানের সমঝদার কি না। আচ্ছা বেশ, এখন আমি যাই তাহলে, পরে এসে আপনার অন্য লোকেদের সাথে কথা বলে যাব। এই বলে আমি বিনয়বাবুর সাথে দেখা করবার জন্য রওনা দিলাম। বেলা 10টার পর আমি বিনয়বাবুর বাড়িতে গেলাম। বাগবাজারের কাছেই তাদের বিশাল 3 তলা বাড়ি। বাড়িতে অনেক লোকও আছে। সদর দরজার কাছাকাছি যেতেই দারোয়ান আমার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কাকে চাই? বিনয়বাবু বাড়ি আছেন? আছেন, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরেই দেখি দারোয়ান ও তার সাথে আরেকজন সুন্দর চেহারা লম্বা যুবক আমার দিকে এগিয়ে আসছে। মালতী মখমল হলে এই যুবক ধারালো ছুরি, গায়ের রং উজ্জ্বল তামার মতো, চোখ দুটো বুদ্ধিতে ঝকঝক করছে। আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, আসুন, ভেতরে আসুন বলে দারোয়ানের দিকে একবার তাকালো। দারোয়ান হাত তুলে সেলাম করে তার জায়গার দিকে গেল।
আমি বিনয়বাবুর সাথে বাড়ির ভেতরে গেলাম। বিনয়বাবু একটি বড় ঘরে আমাকে নিয়ে এলেন। দেখলাম চারপাশে বড় বড় বইয়ের আলমারি সাজানো। তিনি বললেন, এই ঘরের কেউই আসে না, আমি মাঝে মাঝে এসে বসি। বলে তিনি আমাকে একটা কাউচে বসতে বলে নিজেও বসলেন অপর একটি কাউচে। হ্যাঁ, এইবার বলুন। মেছুয়া বাজারের মালতী বাইকে চেনেন? হ্যাঁ, চিনতাম, ভালোভাবেই চিনতাম। তবে এখন সেই আলাপ ঝগড়ায় পরিণত হয়েছে। আমরা দুজনেই দুজনের শত্রু। ঝগড়ার কারণ কি? তার পীড়িতের চাকরের লাশ নাকি পাওয়া গেছে, আর আমি নাকি তাকে মেরেছি। সকালে তার কাছে যেতেই সে আমাকে মুখের ওপরেই এই কথা বলেছিল। ভেবেছিলাম হয়তো আমাকে ভয় দেখাচ্ছে। এখন দেখছি সত্যি সে আমার ক্ষতি করতে চায়। পুলিশের কাছেও আমার নামে নালিশ করেছে। মালতী আমাদের কাছে যখন এসেছেন এবং একটা খুন হওয়ার নালিশ করেছেন, তাহলে তো সেই ব্যাপারে খোঁজ খবর করতেই হবে। আইনের চোখে যে দোষী তার শাস্তিও হবে। বিচারে যদি প্রমাণিত হয় আপনি অপরাধ করেছেন এবং বিচারে আপনার শাস্তি হলে সেই শাস্তিও আপনাকে নিতে হবে। হ্যাঁ, ঠিক কথা। যদি আমি সত্যিই মানুষ খুন করে থাকি তাহলে আমার শাস্তি হওয়া দরকার। সেই শাস্তিই আমি নেব। ক্ষমতা থাকলেও কখনো আইনকে ফাঁকি দেব না। আপনার অভিজ্ঞতা অনেক, মুখ দেখলেই বুঝতে পারেন কে অপরাধ করেছে আর কে করেনি। অনেক খুনি, আসামি, দাগি, চোর, গুন্ডা, বদমায়েশ আপনারা দেখেছেন। তাদের সাথে কি আমার কোনো মিল আছে? আপনার কি মনে হয় মালতীবাই যা বলেছে তার সব কথা ঠিক নয়? আমিও আপনাকে আমার সব কথা খুলে বলছি, তারপর আপনি বিচার করে দেখুন আসলে কি ঘটেছে। সব কথা শোনার জন্যই তো আমি এসেছি। একজন খুন হয়েছে, যে খুন করেছে তাকে খুঁজে শাস্তি দেওয়া যেমন আমার কাজ, তেমনি যে দোষী নয় তাকে শাস্তির হাত থেকে বাঁচানোটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আমি যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক জবাব দিলেই অনেকটা সুবিধা হবে। মালতী বাইয়ের কাছে কবে থেকে যাত্রা শুরু হলো আপনার? বছর 2 আগে থেকে। বসন্ত বাইকে কবে থেকে চিনলেন? 1 মাস আগে থেকে। এবার সব কথা খুলে বলুন। পরশু সকালে সুন্দরলাল একটা চিঠি আমার কাছে নিয়ে আসে মালতীবাইয়ের কাছ থেকে। তখন আমি মুখ ধুচ্ছিলাম। সেখানে লেখা ছিল মালতীবাই তার গার্ডেন রিচের বাগানে গেছে, বিকেলবেলা সেখানে জলসা হবে, আমাকেও সেখানে যেতে অনুরোধ করেছে। শুনে আমার খুব আনন্দ হলো। আপনি জানতেন না সেখানে বসন্তবাই আছে? না, সে কথা জানলে সুন্দরলালকেই তো জিজ্ঞেস করতে পারতাম বসন্তের কথা। আপনার হঠাৎই মালতী যেতে বলার জন্য আনন্দ হলো কেন? বেশ কিছুদিন ধরে দেখছিলাম মালতী আমার সাথে ঠিক করে কথা বলে না, যেতেও বলে না। তাই ভাবছিলাম আবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। মনে হতো কোনো কারণে সে আমার উপর রেগে গিয়েছে। আপনার মনে হতোই বা কেন যে মালতী রেগে আছে আপনার উপরে? দেখলাম বিনয় যেন অন্যমনস্ক হয়ে পড়ছে, কিছু বলতে ইতস্তত করছে, তার মুখও লাল হয়ে গেছে। দেখুন, ডাক্তার আর পুলিশের কাছে লুকাতে নেই কিছুই। আপনি নিরপরাধ হলে আমি সব রকমভাবে চেষ্টা করব আপনাকে বাঁচাতে, তাই সব কিছুই জানার দরকার আছে আমার। জানেন তো, পয়সাওয়ালা ঘরের ছেলেদের বার দোষ থাকেই। কর্তার আমলেও এদিক ওদিক যাওয়া ছিল, তবে বাঁধা মেয়ে মানুষ ছিল না। কর্তার পছন্দ ছিল না, চাইতেন ব্যবসা মন দিয়ে শিখি। শিখেওছি, না হলে এর রমরমা রাখতে পারতাম না। কর্তার চোখ বোঝার পর বেশ কিছু ইয়ার দোস্ত জুটল। তারাই সঙ্গে করে এদিক ওদিক নিয়ে যেত নানান বাইজি আর খ্যামটাওয়ালিদের বাড়িতে। প্রথম নানা জায়গায় পয়সা দিয়ে মুজরা শুনতে যেতাম। বকশিস, মুজরার খরচ বা পালা দিতাম দরাজ হাতে, তাই সব জায়গাতেই আমার অবাধ গতি। একবার চিতপুরের মঞ্জুবাইয়ের কোঠিতে আমার নিমন্ত্রণ হলো, তো সেখানেই মালতীকে দেখি। মালতীর গানের জন্যই সে নিমন্ত্রিত হয়েছিল। বেশ কয়েকটা মজলিসি গান সে গাইল। মনে হলো এরকম গান তো আগে কখনো শুনিনি। এসব প্রায় বছর 2 আগের কথা। মালতীর নাম আগে থেকেই শোনা ছিল, ওর গানের গলাও খুব মিষ্টি, আমার ভালো লেগেছিল। তারপর আর কি, জল জলের নিয়মে গড়াতে লাগলো। মালতী আমার বাঁধা মেয়ে মানুষ হলো। সে আমাকে খুব ভালোবাসতো জানেন, দেখতেও চটকদার, আর সে খুব চালাকও। বলে বিনয় চুপ করল। তখনও তার মুখে হাসি লেগেছিল, সেই দেখে আমিও হাসলাম। আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি এই কথা? সত্যিই সে আমায় খুব ভালোবাসতো। আমার বিয়ের কাল রাত্রির দিনই সে আমাকে ডেকে পাঠায়।
সেদিন তো কোনোভাবেই যেতে পারিনি, পরের দিন তো হবেই না। এইভাবে প্রায় মাসখানেক পরে তার কাছে যেতে পারলাম। দেখি সে একদম শুকিয়ে গেছে। আমাকে আসতে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরল। সেই রাতে আর বাড়ি ফেরা হলো না আমার। মনে হলো মালতীর মতো কেউ ভালোই বাঁচতে পারে না। রোজই মালতী আমাকে ডেকে পাঠায়, আমিও সেখানে যাই। মাঝে যেতে না পারলে এসে চিঠি পাঠায়, আফিংকে মরার ভয় দেখায়, আর আমিও সেখানে গিয়ে দিনরাত কাটিয়ে আসি। ভাবি মালতীর মতো কেউ ভালোবাসে না আমায়। এইরকম সব ঠিক চলছিল যতদিন না বসন্তের দেখা পেলাম। তবে যেই বসন্ত এলো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। আপনি আগে বসন্তের কথা কিছুই জানতেন না? আপনার সাথে বাইজির ভালো সম্পর্ক থাকার সময়ও সে কোনোদিনও বলেও নি আপনাকে বসন্তের কথা। তাহলে সে এতদিন ছিল কোথায়? না না, এতদিন মালতী কিছুই বলেনি। আমি কতদিন কত রাত ওর সাথে একসাথে কাটিয়েছি, কিন্তু কোনোদিনও শুনিনি ওর মুখে বসন্তের কথা। পরে শুনি, তাও আবার বসন্তের মুখে, যে সে বাইজির নিজের বোন। এতদিন লখনৌ শহরে গান নাচ শিখছিল এই পেশায় আসার জন্য, এখন এখানে এসেছে টাকা রোজগারের চেষ্টায়। আপনি যে বসন্তকে বেশি আপন মনে করেছিলেন এবং তার দিকেই যে ঝুঁকেছিলেন, সেই খবর বাইজি বুঝতে পারেনি? বুঝতে আবার পারেনি, হিংসায় জ্বলে যেত। সে খুব চালাক, বুঝতে পেরেও চুপচাপ থাকতো। কারণ আমি তাকেই শুধু নয়, তার বোনকেও দরাজাতে দিতাম। যে কিছুদিন আগে যেদিন প্রথম আমি বসন্তের দেখা পেলাম, সেদিনই বাইজি বুঝেছিল আমি বসন্তকে চোখে হারাই। কিন্তু কিভাবে তার সাথে ভাব হবে, কিভাবে তার ঘরে যাব, এই ছিল আমার সবসময়ের ভাবনা। যেদিন বাইজি আমাকে নিজে নিয়ে গেল বসন্তের ঘরে আর আলাপ করিয়ে দিল, সেদিন আমি যেন হাতের চাঁদ পেলাম। তখন কি জানি বাইজির মুখে মধু আর মনে এত বিষ। মালতীর জন্য আমি কি না করেছি। বাড়িতে বউকে রেখে ওর কাছে পড়ে থেকেছি। মেয়ে মানুষের নেশা বড় বাজে নেশা, বুঝলেন? একবার ধরলে ছাড়ে না। ওর জন্য আজ গারদে যেতে বসেছি, ওর জন্য। বসন্ত তো এখন বাগান বাড়িতেই রয়েছে। তা আগে বাইজির বাড়িতেই থাকতো না অন্য কোথাও থাকতো? এই যে বললেন আপনি ওর ঘরে মালতীর সাথে গিয়েছিলেন। আসলে ওই বাড়ির একতলা একেবারে আলাদা। সেখানে এক ঘর ভাড়াটে বসিয়েছিল বাইজি। তারা উঠে যেতে ওই একতলায় বসন্ত থাকতো। বাড়ি কি ওই মালতীর সম্পত্তি? হ্যাঁ, ওই বাড়ি করতে গিয়ে মালতীর প্রায় ৬,০০০ টাকা দেনা হয়। আমি নিজের বুদ্ধির দোষে ওই ঋণ শোধ করে দিই। বাড়ি এখন মালতীর। আপনার সাথে মালতীর সম্পর্ক এত খারাপ হলো কি করে? সে আর কি বলবো। বসন্তের সাথে আলাপ হবার পর আমি বিশেষ মালতীর কাছে যেতাম না। এছাড়া বাড়িতে পরিবারও এসেছেন, তাই ওদিকে যাওয়া কমেই এসেছিল। গেলেও আমি বসন্তের ঘরেই যেতাম, তার সাথেই কথাবার্তা বলতাম। ওপরে না গেলেও মালতী সব খবরই রাখত। সে চালাকি করে বসন্তকে ওই বাড়ি থেকে সরিয়ে দিল। কোথায় সরালো থাকে? ওই গার্ডেন রিচের বাগান বাড়িতে। সেটা আপনি বুঝলেন কি করে? সেটা বুঝতে গিয়েই তো আজ আমার এই অবস্থা হয়েছে। আমি বসন্তকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করতাম। মালতী হয় এড়িয়ে যেত, না হয় অন্য কথা তুলত। তো এইভাবেই চলছিল। ভাবলাম বসন্ত বোধহয় তার পুরনো শহরে ফিরে গেছে। এখানে সেভাবে পশার জমছিল না হয়তো। আমিও আর তাই বসন্তের কথা তুলতাম না। তারপর পরশু সকালে ওই চিঠি পেলাম, বিকেলে যাবার কথা। বড়বাজারের গদি থেকে বেরিয়ে আমি সোজা গার্ডেন রিচ গেলাম। সেখানে গিয়ে, আরে আপনি বিনয়বাবু? তুমি এখানে কি করে এলে? এদিকে মালতী তো বলেনি কিছু। সে কি, দিদি তো এখানে পাঠালো, বললো এখানে সাহেব শুভ থাকে, আলাপ হলে সুবিধে হবে। আপনি নাকি হাত টেনে খরচা করেন, তাই এখানে এসে রয়েছি। কতদিন পরে দেখা। আপনি চিঠির ব্যাপারে কিছু জানতে চাননি তার কাছে? জানতে চাইলাম তো। চিঠি দেখিয়ে বললাম, আচ্ছা এই চিঠি কি তোমার লেখা? আমার কি বাপ মা ছিল যে লেখাপড়া শিখবো? পয়সা রোজগারের জন্য গান নাচি শিখেছি, এগাট ওগাট করে যাচ্ছি, লেখাপড়া জানি না। আহা, ওসব কি কথা? তাহলে এই চিঠি কে পাঠালো আমাকে?
তাই নিচে মালতীর সই। এত ভালো বন্ধু কে হতে পারে আমার? ওসব শুনছি না, আজ আপনাকে আর ছাড়বো না, এখানে থাকতেই হবে। ওরে বিলাস, বাবুকে জল দে। চলুন, আপনি ঘরে চলুন, আর কোনো কথা নাই, চলুন দেখি। আচ্ছা, এই চিঠি কে পাঠিয়েছে বলে তোমার মনে হয়? বাবু, আমি কিছুই জানি না, এই চিঠি কে পাঠিয়েছে বলতে পারবো না, তবে তুমি এসেছ তাতেই আমার মন ভালো হয়ে গেছে, আর কিছুই চাই না। আপনার মনে কোনো সন্দেহ হলো না? হঠাৎই চিঠি কেন, তাও মালতীর নামেই সই করা চিঠি? এলো, কিন্তু বসন্ত সব কিছু ভাসিয়ে দিল। তার আদরে সোহাগে সেই রাত কেটে গেল। পরের দিনও হলো না। পরের দিন রাতেও অনেকটা সময় তার সাথে কাটিয়ে তাকে অনেক আদর করে বুঝিয়ে রাত 11টার পরে নিজের বাড়ির দিকে রওনা হলাম। আবার অত রাতে বের হলেন কেন? তখন তো 11টা বেজে গিয়েছিল। কাজ ছিল আজ সকালে, সম্পত্তি নিয়ে, তাই কাল অত রাতেই বের হতে হয়েছিল। রাতে অত কুয়াশা থাকায় ভালো দেখাও যাচ্ছিল না চারপাশ। অন্যদিকে মালতীর পীড়িতের চাকরের সাইকেলে আলো ছিল না, ফলে ধাক্কা লেগেছিল। সে তো উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে এমন হম্বিতম্বি শুরু করলো, মনে হলো কেউ কেটা কেউ। আমি যে বিনয় বাবু, তার মালকিনের বাঁধা বাবু, সেবারে তো কেয়ারই করলো না। আমার নাম ধরে যা তা শোনাতে লাগলো। বিশ্বাস করুন, আমি জানতামই না সুন্দরলালের কাল বাগান বাড়ি যাবার কথা। সে যে বিকালে ওখানে গিয়ে আবার রাতেই মেছুয়া বাজার ফিরছিল, সেসব কিছুই আমি জানতাম না। এমনকি মালতীর সই করা চিঠি পেয়েও আমি মালতীর ওখানে না গিয়ে বসন্তের সাথে কি করে রাত কাটালুম সেই সব নিয়েও টিটকিরি মারতে থাকে। সব কথা তো সুন্দরলালের জানার কথাই নয়, তবু দেখলাম সে জানে। সে সময় রাগে আমার মাথা ঠিক ছিল না। আমি তার গালে এক থাপ্পড় বসিয়ে দিলাম। সে ঘুরে মাটিতে পড়ে গেল, কিন্তু একটু পরেই সুন্দর উঠে দাঁড়িয়ে আমাকে মারতে শুরু করলো, সেই সঙ্গে গালাগালি। ভাবতেও পারিনি আমাকে আমারই পোষা মেয়ে মানুষের চাকরের হাতে মার খেতে হবে। আমাকে মেরে মাটিতে ফেলে দিয়ে সে নিজের সাইকেলে চড়ে রওনা দিল। আমি ওর সাথে মারামারি করতে চাইও নি। প্রথমে খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম, পরে উঠে নিজের সাইকেল করে বাড়ির পথে রওনা দিলাম। আজ সকালেই মালতীর কাছে গিয়েছিলাম ওর পীড়িতের চাকরের সম্বন্ধে বলতে, কিন্তু আজ সে যা করলো তা বলার মতো নয়। শুনেছিলাম আগে সুন্দরলালের খুব খাতির ছিল বাইজির সাথে, কিন্তু আমি আসার পর বাইজি আমাকেই তো আজ করত। তার কারণও আপনাকে বলেছি, তবে আজ সে কেন এইরকম করলো আমি জানি না। বাইজি কি বলল আজ আপনাকে? এই কথা বলাতে বাইজি যা আমাকে বলেছিল ঠিক সেই কথাই বিনয়বাবুও বললেন। আচ্ছা, তোমার কি মনে হয়েছিল সব কিছু শুনে? সবটা শোনার পর মনে হলো এ তো রহস্যের খাসমহল। মামলা শুরু হয়েছিল একটা খুন আর খুনিকে নিয়ে। সেই সময় মালতীর কথা শুনে খুনি বিনয় ছাড়া কেউ নয় বলেই সেরকমই ধরে নিয়েছিলাম। কিন্তু এখন বিনয়বাবুর মুখে সব কথা শুনে কেমন যেন খটকা লাগলো। সবচেয়ে বড় কথা, কাল রাতে অনেক সুযোগ ছিল বিনয়বাবু পালাতেও পারতেন, তা তিনি কিন্তু করেননি। তাহলে তিনি আমি গেলে আমার সাথে কথাও বলেছেন। এদিকে সুন্দরলালের মালকিন পুলিশের কাছে নালিশ করেছে বিনয়বাবুর নামে। আমাকে বিনয়বাবুকে পুলিশি হেফাজতে নিতেই হবে, সে কথা খুলেই বললাম। সেই শুনে বিনয়বাবু বললেন, দেখুন, আপনি আমাকে গারদে রাখবেন কি ফাঁসিতে ঝোলাবেন সেই নিয়ে কোনো চিন্তা নেই। আপনি যে আমার সব কথা মন দিয়ে শুনলেন তাতেই হবে। অন্তত একজনও তো সত্যি কথা জানতে পারল। আমার কেমন যেন মনে হলো সুন্দরলালের খুনি অন্য কেউ, বিনয়বাবু হতেই পারেন না। কেন এইরকম তোমার মনে হলো কেন? আরে বাবা, খুনের পেছনে সব সময় মোটিভ বা লাভ লোকসানের হিসেব জড়িয়ে থাকে। এখানে বিনয়বাবুর মোটিভটা কি? সে তো নিজেই পয়সাওয়ালা। বাইজি ও তার বোন দুজনেই বিনয়বাবুর কাছে রয়েছে। সুন্দরলালকে সরাতে সে যাবে কেন? মনে হলো ওই চিঠি কে লিখল, ওই চিঠির মধ্যেই যত রহস্য আছে। বাইজি তো কখনোই ওই চিঠি লিখবে না। সে নিজেই বসন্তকে গার্ডেনের নিচে সরিয়েছিল যাতে বিনয়বাবুর চোখের আড়ালে সে থাকে। কথায় বলে, চোখের আর তো মনের বার। সবচেয়ে বড় কথা,
বিনয়বাবুকে মালতী চিঠি লিখলে নিজে অবশ্যই গার্ডেন রিচে থাকত। অপরদিকে বেশ কিছুদিন ধরেই বসন্ত গার্ডেন রিচে ছিল। যদি সে চিঠি লিখত তাহলে অনেক আগেই লিখতে পারত। সে এতদিন বিনয়বাবুকে নিজের বিরহ ব্যথা জানালো না কেন? সে তো বলেইছে যে সে লেখাপড়া জানে না। বিনয়বাবুকে দেখে সে পুরো অবাকও হয়েছিল। অতএব আমার মনের সন্দেহের খাতা থেকে এই দুজনের নাম তখনকার মতো কাটা গেল। বাকি রইল শুধু সুন্দরলাল। তবে সে নিজেই খুন হয়েছে, কিন্তু খুন হওয়ার আগে তার হাতে সময় ছিল, আর তার লোভও আছে। সে মালতীকে খুব ভালো করে চেনে, মালতীর হাতের সইও তার জানা। সেই সকালে চিঠি নিয়ে গিয়েছিল বিনয়বাবুর কাছে। সেই জানতো বসন্ত আর বিনয়বাবুর দেখা হলে বাইজি খুব চটে যাবে বিনয়বাবুর ওপরে। মুখেও খবর দিতে পারত। চিঠি লেখার কি দরকার ছিল? চিঠি জাল করলে একমাত্র লাভ হতো সুন্দরলালের। না হলে সে ওই চিঠির বয়ান কি করে ঝগড়ার সময় বিনয়বাবুকে বলল? সুন্দরের কি লাভ? কি লাভ হতো না সেটাই তুমি বলো। হ্যাঁ, বিনয়বাবু আসার আগে মালতী ছিল সুন্দরের হাতের পুতুল। বিনয়বাবুকে কোনোভাবে মালতীর কাছে ছোট করে সরিয়ে দিতে পারলে সুন্দর আবার তার পুরনো জায়গায় ফিরে পেত, বাইজিও তার কবজায় থাকত। সেই জন্যই সে বসন্তের বাগানে থাকার কথা জেনেও ওই চিঠি লিখেছিল মালতীর নাম করে। তাহলে সুন্দরকে খুন করলো কে? ঠিক এই কথাটাই আমার মাথায় ঘুরতে লাগলো। খুনি তাহলে কে? একজনকে নিয়ে আমার মনে সন্দেহ তো ছিলই, কিন্তু সেভাবে প্রমাণ ছিল না। তাই আমি বেশ ভাবনায় পড়লাম। সেই সময় বিনয়বাবু বললেন, চলুন, কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলুন, আমি তৈরি। আচ্ছা, আপনি যে মালতীর চিঠি পেয়েই গার্ডেন রিচ গিয়েছিলেন, সে কথা বলেছিলেন কি সকালে মালতীকে? না না, সে কথা বলিনি, এমনিতেই যা হলো। বললেন না কেন? সে জিজ্ঞাসা করেনি আপনি গার্ডেন রিচে কেন গিয়েছিলেন? করেছিল, সত্যি কথা বলিনি। বলেছি আমার কাজ ছিল তাই গার্ডেন রিচে গিয়েছিলাম। আর সেখানে বসন্তের সাথে আচমকাই দেখা হয়ে গিয়েছিল। বসন্ত আমাকে বলেছিল তার সাথে যেতে, তাই গিয়েছিলাম। মালতী বিশ্বাস করলো আপনার কথা? সে কিছুই বলল না এই শুনে? বিশ্বাস করলো নাই তো, সে হো হো করে হেসে উঠল, বলল, বাবা, আপনি এত সত্যিবাদী হলেন কবে থেকে? আপনি শুধু শুধু বাগবাজার থেকে উজিয়ে সাইকেলে করেই অত দূর গার্ডেন রিচে গেলেন, আবার বাগানেও গেলেন কেন? মনে হয় আপনার ওই চিঠির কথা মালতীর জানা আছে। সে কি করে জানবে? সুন্দরলালই বলবে। সুন্দরলাল সেই চিঠির কথা জানলো কি করে? চিঠিটা সুন্দরলালই লিখেছিল। মালতীর সই থেকে শুরু করে হাতের লেখা সবই সুন্দরলালের জানা ছিল। সেই বাইজির নাম করে চিঠি দিয়ে এসেছিল আপনাকে। সুন্দরলালকে তাহলে খুন করলো কে? সেটাই তো চিন্তার বিষয়। আচ্ছা, আপনার সাথে সুন্দরলালের হাতাহাতি হওয়ার পর আপনি তো চলে গেলেন, তারপর আর ওখানে ফিরে যাননি? আমি বাইসাইকেল চালিয়ে আমার বাড়ির দিকে যখন যাচ্ছি, দেখি একজন লোক সেই বাইসাইকেল করেই খিদিরপুর পোলের দিকে যাচ্ছে। কালকে খুব কুয়াশা ছিল, তাই আঁধার। লোকটা কে ঠিক বুঝতে পারলাম না। ভাবলাম কি ব্যাপার, আমিও ওর পেছনে পেছনে পুলের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি লোকটা নিজের সাইকেল থেকে নেমে কি যেন খুঁজছে। আমিও আমার সাইকেল থেকে নেমে পড়লাম। অন্ধকার ছিল খুব, সেই অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে খুঁজে চলেছিল সে। শেষে পকেট থেকে দেশলাই বের করে জ্বালাতে দেখলাম সুন্দরলাল। আমি গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম সে কি করে। জিনিসটা খুঁজে পেয়ে সুন্দরলাল পকেটে ভরে সাইকেলে করে রওনা দিল। আমিও তাই দেখে নিজের সাইকেলে চড়ে বাড়ির পথ ধরলাম। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পেলাম। তারপরই এক কাণ্ড, সেই ঘোড়ার খুরের শব্দ হঠাৎই থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম গুলির আওয়াজ, একটা নয়। ভাবলাম হয়তো এত অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এইরকম শব্দ করছে। কিছুক্ষণ পরেই বুঝলাম ঘোড়সাওয়ার চলে যাচ্ছে। যেভাবে অন্ধকার থেকে এসেছিল ঠিক সেইভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোনোভাবে নিজেকে সামলে আবার সাইকেলে চড়ে বসলাম। পেছনে ফিরে আর তাকাইনি। চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি, একটুও দেরি না করে বাড়ি ফিরতে।
ঘোড়সওয়ার কোথা থেকে এসেছিল আর কোন দিকে গেল সেটা কি আপনি বুঝতে পেরেছিলেন? না, একে ভীষণ কুয়াশা, তাই গুলির শব্দ। আমার মাথা কেমন যেন গুলিয়ে গিয়েছিল। কটা গুলি ঘোড়সওয়ার চালিয়েছিল? 3-4টে হবে। আচ্ছা, সেই সময় রাস্তায় কোনো লোক কি কনস্টেবল টহল দিচ্ছিল না? খিদিরপুরে তো থাকার কথা। আচ্ছা, ঘোড়সওয়ারকে আপনি চিনতে পেরেছিলেন। দেখুন, আপনি যদি সত্যি না বলেন তাহলে আমার পক্ষে আপনাকে বাঁচানোটা খুব মুশকিল হবে। এটা কিন্তু একটা খুনের মামলা। আমি যা ঘটেছে আর যা দেখেছি সব সত্যি বলেছি, কারণ ওই খুন আমি করিনি। একে কাল কুয়াশা ছিল আর ঘোড়সওয়ার পরেছিল কালো পোশাক, তাই তাকে চেনার কোনো উপায় ছিল না। তাহলে চলুন যাওয়া যাক। এই বলে একটা গাড়ি ডাকবার ব্যবস্থা করলাম। সেই গাড়ি আমাদেরকে নিয়ে চলল থানার দিকে। বিনয়বাবুকে নিয়ে থানায় পৌঁছালাম বেলা 2টোর সময়। সকাল থেকে বড় দৌড়ঝাঁপ গিয়েছিল। ভাবলাম স্নান টান সেরে একটু জিরোব, কিন্তু শোবার সাথে সাথে এই কেস নিয়ে মাথায় নানান চিন্তা ভিড় করে এলো। মনে হলো সুন্দরলালকে মারলে কার সুবিধা হবে? সুন্দরলাল কি এমন করেছিল যে তাকে পৃথিবী থেকে সরে যেতে হলো? সে কি কারোর এমন কিছু গোপন কথা জেনে গিয়েছিল যার ফলে তাকে মরতে হলো? সুন্দরলালের সাথে আগে বাইজির খুব মাখামাখি ছিল, কিন্তু বিনয়বাবু আসার পর থেকে সুন্দরলালের সাথে বাইজির সেই ভাব কমে গেছিল। কোনো গোপন শত্রুও থাকতে পারে সুন্দরলালের, সেই হয়তো পোলের ধারে লুকিয়েছিল। ঘন কুয়াশার আড়াল থেকে নিজের কাজ হাসিল করে সরে পড়েছে চুপচাপ। মনে হলো এই মামলার তল পাবো তো। ভাবলাম বাইজির কাছে যাই, সেখানে সুন্দরলালের গোপন শত্রুর হদিশ পেলেও পেতে পারি। তবে বাইজি কি বলবে? যাক, গিয়ে দেখাই যাক কি হয়। এইসব ভেবে উঠে পড়লাম। তখন ঘড়িতে বাজে 3:30। থানা থেকে রওনা দিলাম বাইজির বাড়ির দিকে। বাইজির বাড়ি যেতেই দারোয়ান আমাকে সোজা ভেতরে নিয়ে গেল। আমাকে দেখেই মালতীর খাস চাকর খুব খাতির টাতির করে ওপরের বৈঠকখানায় ঘরে আমাকে বসিয়ে গেল। বাবু, একটু বসতে হবে। বিকেলে জলসা আছে, তাই বাইরে তৈরি হচ্ছেন। আমি তাকে বলেছি আপনি এসেছেন। শরবত দিয়ে যাব কি? ঠিক আছে, আমি বসছি। না না, ওসবের দরকার নেই। বাইজিকে খবর দাও, তাহলেই হবে। সে চলে গেলে আমি ভালোভাবে ঘরটা জরিপ করতে লাগলাম। আগের দিনে যে ঘরটায় বসেছিলাম এই ঘরটা তার থেকে আলাদা। ঘরটা বেশ বড়। ঘরে 8টা জানলা ও 2টো দরজা, মেঝেতে ঢালা বিছানা, চারপাশে গতি আঁটা চেয়ার। বুঝলাম বাইজি এই ঘরেই মুজরা করে। মাথার উপর 3টে বেলোয়ারি ঝাড়। একটা দেওয়ালে খুব বড় আয়না, সোনালি ফ্রেমে বাঁধানো সেটা, তার উপর হাতির দাঁতের ব্রাকেট করা। একটা খুব সুন্দর ঘড়িও দেখলাম। কিছুটা পায়চারিও করলাম, তারপর বিরক্ত হয়ে বসে পড়লাম। ভাবছি কখন আসবেন মালতী। এদিকে বিনা কাজে এইভাবে বসে থাকাও তো মুশকিল। গরজটা আমার, এসেছি খুনের তদন্তে, তাই বেরিয়েও যেতে পারছি না। তাড়াতাড়ি করলে খুনি তো আর জলদি ধরা পড়বে না। এইভাবে আধ ঘন্টা কেটে যাবার পর একজন বছর 22-এর মেয়ে ঘরে এলো। আমি তাকে দেখেই বললাম, আচ্ছা বাইজি কি করছেন? উনি এখনো একটু সাজগোজ করছেন। আজ বিকেলে জলসা আছে যে। তাহা তো বটেই। টাকা রোজগারের পথ যখন এই, তখন সাজগোজে সময় দিতে হবে বই কি। তা কতক্ষণ লাগবে? ওই ধরুন না, আরো ঘন্টাখানেক। এখন তো সবে চুল বাঁধছেন, এরপর তো গা ধোয়া আছে, তারপর আবার কাপড় পরা। আচ্ছা, দেখলাম মেয়েটির যাবার বিশেষ ইচ্ছা নেই। সে ঘরের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু চোখাচোখি হলেই চোখ নামিয়ে নিচ্ছে। বুঝলাম কথা বলার তার ইচ্ছে। দেখতে মন্দ নয়, মনে হয় বাইজির কোনো খাস লোক। বললাম, তুমি বাইজির কাছে কতদিন আছো, কি করো? এই বছর 3 আছি। তেমন কিছু করি না, তবে বাইজি কিন্তু আমায় বড্ড ভালোবাসেন। আচ্ছা তাই?
আপনি একটু বসুন, আমি কোচম্যানকে ডাকি, কেমন? বলে সে একটা বন্ধ জানালার কাছে গিয়ে সেটি খুলে নাজের, নাজের বলে চেঁচিয়ে ডাকতে লাগলো। নিচে থেকে জবাব এলো, নাজির নেই। মেয়েটি কিছু না বলে জানালা বন্ধ করতে গেল। নাজিরকে আর জানালাটা খোলাই থাক, একটু আলো আসুক, ঘরটা বড়ই অন্ধকার। কেন, আপনার রূপেই তো ঘর আলো হয়ে রয়েছে, বাইরের আলোর কি আর দরকার? দেখো, যতক্ষণ আমি একা ছিলাম ততক্ষণ ঘর অন্ধকারিত ছিল, এখন তুমি আসাতে ঘর আলো হয়ে ভরে গেছে। আবার তুমি চলে যাচ্ছ, ঘর আঁধার হয়ে যাবে। যদি তুমি এখানে থাকো তাহলে তো এমনিতেই ঘর আলো হয়ে যাবে, তখন দরজা বন্ধ রাখলেও কোনো ক্ষতি হবে না। যা, কি যে বলেন। বুঝলাম, টোপ গিলেছে। কই, বললে না তো নাজিরকে? বাইজির কোচওয়ান। বাইজির কোচওয়ান কজন? ওই তো 3 জন। গাড়ি কটা আর সহিস? সহিস 7 জন, আর গাড়ি 2টো। যতগুলো ঘোড়া থাকে ঠিক ততগুলো সহিস থাকে বলে জানি, তার মানে বাইজির ঘোড়াও 7টা। এত ঘোড়া নিয়ে বাইজি করেন কি? তোমাদের আস্তাবল কোন দিকে? এই তো বাড়ির পিছনে, ওই জানলা থেকে সিধে দেখা যায়। আস্তাবলে যাওয়ার দরজা বাড়ির পেছন দিকে আছে। বাইজির বুঝি ঘোড়ার শখ? যাই, মনে হয় না বাইজির সাজ শেষ হয়ে গেছে এবার। বাইজিকে ঘাগরাটা পরিয়ে দিতে হবে তো আমায়। আসলাম। আমি কিছু বলার আগেই মেয়েটি বেরিয়ে গেল, আর তার কিছুক্ষণ পরেই বাইজি এলেন। আসুন, আপনার জন্যই অপেক্ষা করে আছি। ছি ছি, অনেকটা সময় আপনাকে বসতে হলো, আপনার কষ্ট হলো খুব। না না, সেরকম কোনো ব্যাপার না, আপনি ব্যস্ত ছিলেন, কি আর করা যাবে। বিনয়বাবুকে তো ধরেছি, কিন্তু সে বেটা খুব চালাক, কোনো প্রমাণই সেইভাবে পাওয়া যাচ্ছে না, অথচ জলের মতো পরিষ্কার যে খুন সেই করেছে। আপনি কিছু সাহায্য করতে পারেন আমাকে এই প্রমাণ জোগাড়ে? দেখলাম সে খুব চমকালো, অত সাজগোজের আড়াল থেকেও তার কপালের চিন্তার রেখা স্পষ্ট দেখতে পেলাম। না না, এই ব্যাপারে আমি কি করে আপনাকে সাহায্য করতে পারি বলুন? সে দোষী, তার সাজার ভার আপনাদের ওপরে। আমি চেয়েছিলাম সুন্দরলাল যেন বিচার পায়। আমি এক সাধারণ মেয়ে মানুষ, তাছাড়া আর তো কিছু নই। কি যে বলেন, কুইন ভিক্টোরিয়ার হাতে এত বড় রাজত্ব রয়েছে, তিনিও তো মেয়ে, আবার রানীও বটে। তাই? কোথায় মহারানী ভিক্টোরিয়া আর কোথায় আমি? ওরে বনবিহারী, দারোগা বাবুকে এখনো তামাক দিসনি? যে দিকটা আমি দেখবো না সেই দিকটাতেই এরা গন্ডগোল পাকিয়ে রেখে দেবে। উফ! আহা, ব্যস্ত হতে হবে না, আমি তামাক খাই নে, চুরুট খাই। তাছাড়া এখনও সব থাক। এই বিনয়বাবু খুব জ্বালাচ্ছে, কিছুতেই স্বীকার করছে না যে সে খুনটা করেছে। ও যে খুনি এ তো বোঝাই যাচ্ছে। আপনি যা বলেছেন সেটাই ঠিক, আর ওর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই সেভাবে। বিনয়বাবুকে দেখে যতটা সাদাসিধে মনে হয়, আসলে মোটেই তিনি তা নন। উনি একদম চুপ করে আছেন, বোঝাই যাচ্ছে আসলে কি হয়েছে। সেই তো, সবকিছু খুব সহজ, কোনো জটিলতা নেই। বিনয়বাবু ভুলে গেছেন সুন্দরলালের সাথে তার ফেরার পথে রাস্তায় দেখা হলো, ধাক্কা লাগলো, সুন্দরলালকে তিনি মারলেন। সুন্দরলালও ছেড়ে কথা কইল না। বিনয়বাবুর ওপর বেশ করে হাতের সুখ করে যখন বাইসাইকেলে করে পালাতে যাবে, সেই সময় বিনয়বাবু পিস্তলের গুলি ছুঁড়ে সুন্দরলালকে উপরে পাঠিয়ে দিল। বিনয়বাবুর গায়ে হাত দিয়ে সুন্দরলাল যে তাকে অপমান করেছিল, সেই অপমানের বদলা নিতেই তো বিনয়বাবু সুন্দরলালকে খুনটা করেছে। সে কি সুন্দরলালকে এমনি ছেড়ে দিয়েছিল? সেগুলো মনে করিয়ে দেবেন। সে যদি আপনার কথায় মনে করতে না চায়, তাহলে আপনাদের তো অন্য দাওয়াইয়ের ব্যবস্থা আছে, তাই না? ওকে মানতেই হবে। এই বলে বাইজি তার চেয়ার থেকে উঠে পড়ল। আনমনে
নিজের ঢাকাই শাড়ির আঁচল জড়াতে জড়াতে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমি দেখলাম বাইজি নিজের মনে কথা বলতে শুরু করেছে। আর দেরি করা ঠিক নয় ভেবে বলে উঠলাম, আচ্ছা, কলকাতা শহরে এই রকম আপনার কটা বাড়ি আছে? এই বাড়ি করতে গিয়ে ঋণ করতে হয়েছিল আপনাকে? শুনে বাইজি যেন চমকালো। ঋণ করতে হয়েছিল, তবে শোধও করে দিয়েছি আমি। দেখুন, বিষয় করতে গেলে একটু আধটু ঋণ হয়েই থাকে, এতে কি আর ভয় পেলে চলে নাকি? এই তো আমার হাটখোলার কাছে দুটো বাজার আছে, সেই বাজার দুটো দেখাশোনার ভার দিয়েছিলাম সুন্দরের হাতে। এখন বলতে গেলে ডান হাতটাই তো আমার চলে গেল। দারোগা বাবু, আপনি জানলেন কোত্থেকে? না না না, ওই কানাঘুষো শুনেছিলাম। ওই যে বললেন না, বিষয় করতে গেলে ঋণ হয়। অনেকেরই নজর টানে সম্পত্তি হলে, তো সেই জন্যই আমাদের কানে খবর যায়। তাই ঋণ কত টাকা ছিল? বেশি না, 1,600 মতো ছিল। বলেন কি? এত টাকা একসাথে শোধ করলেন কি করে? এ যে অনেক টাকা। শোধ আমি করিনি তো, বিনয় বাবুই তো শোধটা করেছিলেন। তাই? ও আচ্ছা। এইসব হাটখোলার বাজার, বাগবাজারের বাড়ি, গার্ডেন নিচের বাগান সব কিনতে গিয়ে বিনয়বাবু পয়সা দিয়েছিলেন? আসলে মানে বিনয়বাবু বসন্ত আসার আগে আমার কাছে খুবই আসা যাওয়া করতেন। দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম আমরা। বিনয়বাবুর গঙ্গার ওপর স্টিমারে মেহফিল হোক কি অন্য কিছুতে, সবসময় নেমন্তন্ন করতেন আমাকে, বুঝলেন? হ্যাঁ, ভালোই বুঝতে পেরেছি। কি? এই আপনাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। সে কথা থাক, বন্ধু হলেও লোক যে সুবিধার নয় সে তো বোঝাই যাচ্ছে। কিভাবে আপনার সুন্দরলালকে খুন করলো আবার স্বীকারও করছে না। যাক, দেখি কি করা যায়। আপনার বাড়ির কথা তো শুনলাম, তা গাড়ি কটা আছে? ওই দুটো। নিজের ব্যবহারের জন্য? হ্যাঁ, এদিক সেদিক যেতে হয় তো আমাকে। সে ঠিক করেছেন, দুটো গাড়ি রেখেছেন। ঘোড়া কটা আছে? গোটার সাথে কাছে। আসলে আমার খুব গাড়ি ঘোড়ার শখ আছে, পেলে আরো 2-1খানা গাড়ি ঘোড়া আমি অবশ্যই কিনবো। এত ঘোড়া কি গাড়ির জন্য লাগে? আসলে আমারও আপনার মতো ঘোড়ার একটু শখ আছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আপনার আস্তাবলটা কোথায়? বাড়ির পেছনে না? তা আমি গিয়ে দেখে আসি একটু। হ্যাঁ, গিয়ে দেখুন না। আপনার সাথে বঙ্কুকে পাঠাবো কি? না না, তার দরকার নেই, নিজেই যেতে পারবো। বলে দোতলা থেকে নেমে সোজা আস্তাবলে চলে এলাম। দেখলাম আস্তাবলও খুব পরিষ্কার, যেন কোনো ইংরেজের ঘোড়া রাখার জায়গা। হঠাৎই মনে হলো পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। ফিরে তাকিয়ে দেখলাম সকালের বৈঠকখানার সেই রূপবতী এখনো আমার মায়া কাটাতে পারেনি। বিরক্তি চেপে বললাম, তুমি এখানে? আসলে আপনি যখন বাইজির সাথে কথা বলছিলেন না, তখন না আমি বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি ঘোড়া রাস্তা বলে ঠিক কি দেখতে এসেছেন বলুন তো? আমিও দেখবো সেই জিনিস, আমাকেও নিয়ে চলুন না। একে থানা থেকে বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে, তারপর বাইজির জন্য এতটা সময় বসে থাকা ধৈর্য আর মানছিল না। নিজেকে খুব চেষ্টা করে সামলে নিয়ে বললাম, আরে তোমার সাথে সকালে এত কথা হলো, কিন্তু তোমার নামটাই যে জানতে পারিনি। তোমার নাম কি? আমার নাম শঙ্করী। শঙ্করী? বাহ, বেশ নাম তো। তা বাইজির কি কাজ করো? আমি বাইজির খাস দাসী। বাইজির শোবার ঘরের দরজায় সব সময় পাহারায় থাকি। আমার চোখে ফাঁকি দিয়ে কেউ যেতে পারে না। বাহ, খুব ভালো। এই নাও 10 টাকা রাখো, কাজ হলে আরো কিছু বকশিস পাবে। ওমা, টাকা দিলেন কেন আবার? আরে রাখো না। আচ্ছা, বাইজি এই কোচোয়ানা সইসদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? ওমা, সে আবার কি কথা? বাইজি তো সকলকে ভালোবাসেন। মানে ওই এদিক সেদিক যেতে গেলে বা বেশি রাতে কোনো মাহফিলে যেতে গেলে কার ওপর সবচেয়ে বেশি ভরসা করতেন? আমেদ আলীকে
সবচেয়ে বেশি পছন্দ করেন। বড় বড় জায়গায় যেতে গেলে তিনি আমিতকেই নিয়ে যেতেন। তাহলে এখন কে রয়েছে? ওই নাজির? নাজিরকেও মালতী বাই বেশ পছন্দ করেন, কি বলো? দূর, ভাইজি নাজিরকে দেখতেই পারে না। আগেই বের করে দিত, কিন্তু ওই আমাদের লোক বলে সহ্য করে নেয়। বাহ, তুমি বেশ জানো তো। এখন না আমি একটু নাজিরের সাথে কথা বলি, কেমন? ঘোড়া নিয়ে কিছু জানার আছে আমার, বুঝলে? তুমি এখন এসো, পরে আবার কথা হবে, কেমন? আচ্ছা, তাই হবে। আপনি যেমন বলবেন তেমনই করব। আর আপনি যখন আমায় ডাকবেন তখনই আসব। আমার তাতে কোনো অসুবিধে নেই। ভাইজি তো আমার হাতের মুঠোয়, তিনার আপিং তো আমিই জোগাই। ভালো, জানা রইল বলে নাজিরের খোঁজে গেলাম। একজন সহিস মন দিয়ে ঘোড়ার দলায় মলাই করছিল। দেখলাম ঘোড়াটি দামি ওয়েলার জাতের, গাঢ় বাদামি রঙের। মাঝে মাঝে সে পা ছুঁড়ে চি করে ডাক ছাড়ছে। এই ঘোড়া আর যাই হোক, গাড়ি টানার কাজে লাগে না। এই ঘোড়া নিয়ে মালতী কি করে? এদিকে সেদিকে থাকাতেই এই ওয়েলারের জুড়ি আর একটা দেখতে পেলাম, আর তার পাশেই দেখলাম একজনকে বসে থাকতে। তার চোখ সাত সকালেই গাঁজার নেশায় লাল। এই ঘোড়াটা ঝিমুচ্ছে। কেমন যেন মনে হলো এই ব্যক্তি নাজির। তার কাছে গিয়ে বললাম, নাজির? জি, কেন? এই একটু কথা বলার ছিল। ভাইজি বলেছে বুঝি? না, সেরকম কিছু নয়, একটু দরকার ছিল। দেখলাম তার চারিদিকে আরো কিছু লোক দাঁড়িয়ে। বুঝলাম এখানে কথা বলা যাবে না। নাজিরের হাতে একটা নোট দিয়ে নানান কথা বললাম। তারপর তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বললাম, বাইরে এসো, দরকার আছে। আমার চাকরিতে কোনো ঝামেলা হবে না তো? শোনো, আমার সাথে কথা বললে তোমার লাভ বই ক্ষতি নেই। ভালো চাকরি আমি তোমাকে করে দেবো। কাজ হাসিল হলে বকশিসও পাবে। আচ্ছা, আপনি যান, আমি যাব। চাকরি পেলে আমি যা জানি সবই বলবো। মালতীর বাড়ির সামনে একটা মুদির দোকান ছিল। সেই মুদিও আমার চেনা। পুলিশের খবরই ছিল সে। আমি তার দোকানের ভেতরে একটু আড়ালে গিয়ে নাজিরের জন্য দাঁড়ালাম। একটু পরেই নাজির এসে হাজির হলো আমার কাছে। সালাম, সালাম হুজুর। এ কথা সে কথার পর বললাম, বাইজির 7টা ঘোড়া? জি হুজুর। সব ঘোড়া তো আর গাড়ি টানার জন্য নয়, তাই না? আস্তা বলে খুব ভালো জাতের 2টো ওয়েলার আছে দেখলাম। না হুজুর, সব ঘোড়া গাড়ি টানে না হুজুর। তাহলে ওই ঘোড়ায় কি বাইজির কোনো লোক চড়ে? না, বাইজির লোক নয়, বাইজি নিজেই চড়ে হুজুর। মেমের মতো গাউন পরে ঘরের মাঠে বেড়াতে যায়। সেখানে সাহেবদের সাথে মোলাকাত করে। মাঝে মাঝেই যায় হুজুর। কাল রাতেও মালতী ঘোড়া চড়ে বেরিয়েছিল, তাই না? জি, বেরিয়েছিল। আপনি জানলেন কি করে? কটার সময় বের হলো? কাল তো খুব কুয়াশা ছিল। এই করিব 10 बजे के बाद। भाईजी दुरस्त घोड़सवार। তাই? বাইজি পাক্কা ঘোড়সওয়ার? তা সে ফিরল কখন? তুমি জেগেছিলে? जी, ये मेरा काम है हुजूर। और नींद गेले भाईजी बहुत खफा होता है। আগেও কি এইরকম হয়েছে? বাইজি অনেক রাতে এসেছে আর তুমি ঘুমিয়ে পড়েছো, বাইজি রেগে গেছে? नहीं मतलब। আচ্ছা, আগে এইরকম 10টার পর কোনোদিন বাইজি বের হয়নি, তাই না? नहीं हुजूर। কালকে বাইজির গায়ে কি রঙের পোশাক ছিল? बिल्कुल काला। কাল বাইজি কি পুরুষের বেশে বেরিয়েছিল? जी हुजूर। पर आपको कैसे पता चला? দেখো, পুলিশকে অনেক কিছুই জানতে হয়। এই যে আমাকে যে কথা বললে, আদালতে ঠিক সেই কথাগুলো বলতে পারবে তো? কেন পারবো না? আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দিলেই আমি যা জানি সবই বলবো। এবার বুঝেছি আপনার এত খবর কি কাজে লাগবে। আচ্ছা, ওই যে বাইজির খাসদাসী, ও কি কিছু জানে? जानते पारे हुजूर। वो औरत बहुत चालाक है। भाईजीर জামা কাপড় পরানো,
গুছিয়ে রাখা, ওই সব করে। বাইজিকে পোশাক পরিয়েও দেয়, আফিম বি জুগায়। বাইজির সাথে সুন্দরলালের খাতির কেমন ছিল? সবাই বলছে ভালো বটে, তাই কি? আমাদের বাইজির শখ আছে 16 আনা। পয়সাওয়ালা বাবুদের সঙ্গে পেলে খাতির জমায়, তাদের থেকে টাকা পয়সা নিয়ে ওড়ায়। আসলি প্যার ছিল সুন্দরের সাথে। ও আগে हर রাতেই যে রাতে বিনয়বাবু থাকতো না, বাইজির ঘরে থাকতো। लेकिन कुछ दिन पहले যখন থেকে বসন্ত এলো, সব कुछ বদলে গেল। বসন্তের ঘরে हर রাত যেত সুন্দর। এদিকে হলো কি, বিনয়বাবু শাদি হওয়ার পর সেও বাইজির কাছে আসতো কম। বাইজি সুন্দরের লুকিয়ে বসন্তের ঘরে রাত কাটানো জানতে পেরে গিয়েছিল। लेकिन বাইজি সুন্দরকে জানতে না দিয়ে বসন্তকে পাঠালো গার্ডেন রিচে। সুন্দর রোজ দেড় রাতে সাইকেলে যেতে লাগলো বসন্তের কাছে, আবার সাইকেলেই ফেরত চলে আসতো। বাইজি জানতে পারেনি? जी পেরেছিল, और इसीलिए आप लोगों को यहाँ आना पड़ा। সুন্দরলালের এই দু নৌকায় পা দিয়ে চড়াই তাহলে কাল হয়েছিল মনে হয়। তুমি বাইজির হাতে হাতকড়া পরালে? অত সোজা নয় বন্ধু, ধীরে যেতে হবে, ধীরে। একে প্রমাণ সেইভাবে কিছুই নেই, তাই বাইজি বয়ান দিলেও বদলাতে পারত যে কোনো সময়। থানায় ফিরে পুরো দস্তুর তৈরি হয়ে মালতীর বাড়িতে ফিরে গেলাম। তখন বিকেল গড়িয়ে গেছে, আবার মেহফিল বসার সময়ও হয়নি। কিন্তু বাইজির ওপরের রংমহল একদম সরগরম হয়ে আছে। মাঝে মাঝেই কেয়া বাত আওয়াজে বাড়ি যেন কেঁপে উঠছে। দেখলাম শঙ্করই পানে সরঞ্জাম নিয়ে উপরে উঠছে। ডেকে বললাম, শঙ্করী, বাইজি আসর বসিয়েছে নাকি? এদিকে সুন্দরলাল মারা গেছে, দুদিনও হয়নি। তার তো সুন্দরলাল বিচার পেল না বলে খুব দুঃখ ছিল। বলো, সুন্দরলালের বিচার পাবার সময় হয়েছে, আমি তাকে নিতে এসেছি। বলে শঙ্করীর আগেই ওপরে গেলাম। দেখলাম বাইজি ঘুরে ঘুরে গাইছে নিদুবাবুর টপ্পা। যদি বেছে তো যত না বেঁধে দিল, যদি বেছে তো যত না। ঘুরতে ঘুরতে আমাকে দেখতেও পেল, কিন্তু থামার কোনো লক্ষণ দেখলাম না। কোনো উপায় না দেখে ঘরে ঢুকে আমার পিস্তলটা হাতে নিলাম। তাই দেখে যারা বসে কেয়াবাত করছিল তারা উঠে যেদিকে পারলো ছুটে পালালো। চারপাশে তাকিয়ে দেখি শঙ্করীও আসেনি তখনও। তোমার খেলা শেষ মালতী ভাই, তুমি এখন আমাদের হেফাজতে। বলার সাথে সাথে পুলিশরা তাকে ঘিরে দাঁড়ালো। আমার অপরাধ? সুন্দরলালকে খুন করার অপরাধ আর বিনয়বাবুকে মিথ্যা অপরাধে ফাঁসি কাটে ঝোলানোর চেষ্টা। আপনি কি বলছেন? আপনি জানেন আমি সুন্দরলালকে মেরেছি? সে মারা যাবার পর থেকে আমি ভালো করে খেতে পারছি না, শুতে পারছি না। খালি ভাবি সেদিন কেন ওকে গার্ডেন রিচে যেতে দিলাম। সে যদি না যেত তাহলে আজ আর আমাকে তো এই দিনটা দেখতে হতো না। ভালো কথা, শুধু বললেই তো হবে না, আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে। আর যদি এই অভিযোগগুলো একটাও প্রমাণ করতে না পারেন তাহলে কি পরিণতি হবে ভেবে দেখেছেন তো? বাইজি, আমাদের সব ভেবেই এগোতে হয়, না হলে আমাদের কাজ হয় না। বলে বাড়ি তল্লাশ করবার হুকুম দিলাম। বাড়ি তল্লাশ করবার সময় সেই কালো রঙের পুরুষের পোশাক আর 5 নলা বন্দুকটা খুঁজে পেলাম। বললাম, এইগুলো তাহলে কি? ওগুলো কি কোথা থেকে এলো আমি কিছু জানি না। তোমার বাড়ি, তোমার ঘর থেকেই তো এগুলো পাওয়া গেছে। তুমি জানো না কি করে বললে হবে? ওগুলো আসলে কি বলছি, ওগুলো তোমার গোপন পাপের সাক্ষী।
ওই কালো পোশাক পরেই তুমি সেই রাতে বেরিয়েছিলে ঘোড়ায় চেপে, আর ওই পিস্তল দিয়ে তোমার সুন্দরলালকে খুন করেছিলে। তুমি চেয়েছিলে এক ঢিলে দুই পাখি মারতে। তুমি ইচ্ছা করে সুন্দরলালকে সেই রাতে চিঠি দিয়ে গার্ডেন নিচে পাঠিয়েছিলে। আবার বিনয়কেও তুমি সকালে নিজের নাম করে সই দিয়ে চিঠি পাঠিয়েছিলে যাতে সে তোমার বাগানে যায়। সেই চিঠি আবার সুন্দরী নিয়ে গিয়েছিল বিনয়ের কাছে। মালতী, তুমি তো আগেই জেনেছিলে সুন্দর আর বসন্তের গোপন অভিসারের কথা, তাই থেকে গার্ডেন নিচে সরিয়েছিলে। আবার বিনয়বাবুও তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। বিনয়বাবু বসন্তের দিকে ঝুঁকলেও তিনি সেইভাবে পয়সা কড়ি খরচ করছিলেন না। তার নতুন বিয়ে, নতুন সংসার, তুমি চাইছিলে যে কোনো উপায়ে সুন্দরলালকে পৃথিবী থেকে সরাতে আর বিনয়বাবুকে জেলখানায় ফাটকে পড়তে। সুন্দর খুনের দোষটা বিনয়বাবুর ওপরে পড়লে সবচেয়ে সুবিধা হতো তোমার। দাবার ঘুঁটি খুব ভালো করেই সাজিয়েছিলে, খালি চালে ভুল ছিল। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার আফিংয়ের নেশা ছিল। সুন্দরলাল সেটা জানতো, তাই জন্য রোজ রাতে তোমার দুধে শঙ্করীকে দিয়ে আফিং মিশিয়ে দিত। তুমি সেই দুধ খেতে আর নেশায় ঘুমিয়ে থাকতে। কিন্তু তুমি হলে বাইজি, রাতের রানী। রাতের ঘুমও তোমার জন্য নয়। তুমি আফিং মেশানোর কারসাজি ধরতে পারলেও ওদের বুঝতে দাওনি। সুন্দরের পেছনে তুমিও গেছো কয়েকবার গার্ডেন রিচ, আর দেখেওছো সুন্দরের লীলা। দেখে ভেবেছো কিভাবে কাল সাপের হাত থেকে ছাড়ান পাবে। সেই সঙ্গে বিনয়বাবুকেও ঝেড়ে ফেলতে চাইছিলে, তাই অনেক ভেবে তুমি এই বুদ্ধিটা বের করেছিলে। তবে তোমার ছকে অন্য পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল বিনয়ের ভুলে। বিনয়বাবুর ভুল? আমার ছক? না 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 না, আমি কোনো ছক করিনি। আপনি সব কিছু আমার নামে বানিয়ে বলছেন, পুরোটা বানিয়ে বলছেন। খুনি আপনাদের হাতেই রয়েছে। শুধু আমি মেয়ে বলে আর বিনয়বাবুর পয়সা আছে বলে এইভাবে হেনস্থা হতে হচ্ছে আমাকে। তবে মনে রাখবেন, সব কিছুরই কিন্তু শেষ আছে। ওসব আমাকে বুঝিও না মালতী। সেদিন সেই কুয়াশা ঢাকা রাতে তুমি 10টার পর পিস্তল নিয়ে পুরুষের পোশাকে বেরিয়েছিলে ঘোড়ায় চড়ে। খিদিরপুরের পোলের কাছে গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিলে। নিজের চোখে তোমার দেখার ইচ্ছা ছিল খেলার শেষ কিস্তিটা। যেমন তুমি চেয়েছিলে সব সেই মতোই চলছিল। সুন্দরলালের সাথে বিনয়বাবুর দেখা হওয়া, মারামারি সব এগিয়ে চলেছিল তোমার হিসেব মতো। কিন্তু তুমি ভেবেছিলে খুনটা হবে বিনয়বাবুর হাতে, সুন্দরের। কিন্তু তা হলো না। এখানে এসেই দাবার চালটা ভুল হয়েছে তোমার, বুঝতে পারলে। দেখলে বিনয়বাবু মার খেয়ে পালিয়ে গেলেন, এদিকে সুন্দরলালও সাইকেলে চড়ে ফিরতে শুরু করলো। তুমি দেখলে এ তো মহা সর্বনাশ। তোমার পথ পরিষ্কার হলো না, কাঁটা তোলা গেল না। তুমি এবার কাঁটা তোলার কাজটা নিজের হাতেই তুলে নিলে। কুয়াশা, সেই সাথে কালো পোশাক তোমার সহায় হলো। তুমি ঘোড়া ছুটিয়ে দিয়ে সুন্দরকে অনুসরণ শুরু করলে। কিছু দূর গিয়ে সুন্দরলালকে ধরেও ফেললে, আর তার সামনে গিয়ে খুব কাছ থেকে গুলি করলে। শুধু তাই নয়, সে মরেছে কিনা বুঝতে পারোনি বলে খুব কাছ থেকে আরও 3-4 বার গুলি করলে। এবারের মতো সব খেলা শেষ হলো। মনের আনন্দে বাড়ি এলে। ভাবলে সুন্দরকে নিজের হাতে নিকেশ করেছো, আর বিনয়বাবুকেও ফাঁদে ফেলেছো। তার তো ফাঁসি না হয়ে যাবেই না। যদি ফাঁসি নাও হয়, কালাপানি বাঁধা। ভুলে গিয়েছিলে খুন হলেই হবে না, সেই খুনের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে প্রমাণও লাগে। খালি তুমি বলে গেলেই তো হবে না। এই দুজনকে সরানোর পর তুমি বসন্তকেও সরিয়ে দিতে, তাই না? সত্যি ভাইজি, ভাবা যায় না। আচ্ছা, আমার এতে কি লাভ সেটা বলুন। ঠিক সেই কথাটাই তো তোমাকে জিজ্ঞাসা করতে চাই আমি। বিনয়বাবুর কি লাভ মালতী সুন্দরলালকে মেরে? তুমি বারবার বিনয়বাবুর কথা বলতে, আর আমার মনে হতো সে কেন মানুষ মারার মতো ঝঞ্ঝাট কাঁধে নেবে। তার সবে নতুন বিয়ে হয়েছে, মানুষ মারার মতো এইরকম খারাপ কাজে হাত দেবে কেন সে? বাইজির সকলে সে পয়সা খরচা করে নতুন বাইজির কাছে যাবে, খুন খারাপই সে কেন করবে? লাভ যদি হয় তো তোমার হবে। বিনয়বাবুর কাছ থেকে তুমি অনেক টাকা নিয়েছো, সেই সুবিধে এখন তুমি পাচ্ছিলে না। দামি ঘোড়ার শখ, গাড়ির শখ, এইসব মেটাতে তোমার নতুন নতুন বাবু দরকার ছিল, তাই তো? বসন্তকে আনালে, ভেবেছিলে এইবার সুরাহা হবে। সুরাহা প্রথমে হলেও বিনয়বাবুর বিয়ে হওয়ার সাথে সাথে সেই সুখও হাওয়ায় মেলালো। অন্যদিকে সুন্দরলালের সাথে তোমার যে অভিশাপ চলতো, বসন্ত আশায়
তাতেও বাধা পড়ল। সুন্দরলাল বসন্ত বসন্ত করে পাগল হয়ে উঠল। তোমার দুধে আফিংয়ের পরিমাণ বাড়তে লাগলো। তুমি দেখলে সুন্দরকে না সরালে তোমার বিপদ হবে, তাই অনেক ভেবে এই ফন্দিটা এঁটেছিলে। এত সব কথা আপনি জানলেন কি করে? আপনি মানুষ না দেবতা? সে স্বীকার করেছিল? হ্যাঁ, স্বীকার করেছিল। তবে ইংরেজ আইন জানো তো, প্রমাণ থাকলেও অনেক সময় দোষী সাজা পায় না। এখানেও তাই হয়েছিল। সে আমার কাছে স্বীকার করলে কি হবে, তার উকিলের পরামর্শে সব কিছু আদালতে অস্বীকার করেছিল। আইনের ফাঁক গলে বেরিয়ে গেল আর কি। বলো কি, কোনো সাজাই হলো না তার? আফিমের ব্যাপারটা কি? বাইজির আফিংয়ের নেশার কথা শঙ্করই বলেছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল ও কি করে বাইজিকে হাতের মুঠোয় রাখে। নাজিরের কথাতেও জানলাম আফিং খায় বাইজি। শঙ্করী ঝি তার থেকে বেশি জোর সুন্দরের ছিল বাইজির ওপর। এই জোরটা আসতো কিসে? ওই আফিংয়ের বসেই। সুন্দর বাইজির আফিংয়ের পরিমাণ বাড়িয়ে দিচ্ছিল। এই কাজ সে শঙ্করীকে দিয়ে করাতো। ধীরে ধীরে বাইজির নেশা বাড়াচ্ছিল। দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগলো না। বাইজি কিন্তু সুন্দরের চালাকি ধরে ফেলেছিল। লুকিয়ে সে আফিং ছেড়েও দিয়েছিল, কেউ জানতে পারেনি। মালতীকে জেলে যেতে হয়নি ঠিকই, তবে কেস চালাতে গিয়ে সে যা রোজগার করেছিল সবই খুইয়েছিল। এটাকেই ধরো তার শাস্তি। শেষে মালতী লখনৌতেই ফিরে যায়, সঙ্গে বসন্তও গিয়েছিল। শুনছিলে আজকের গল্প দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু খেলা। আজকের গল্পের অডিও অ্যাডাপ্টেশনে ছিল অভিপ্সা চ্যাটার্জি। গল্প পাঠে পার্থ অরণ্যদেব মুখার্জি, নীল, শুভদীপ্ত দা, অস্মিতা, সৌরভ রয়, রিমঝিম, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে ছিল বর্ষাদি। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আর্টিস্টিক 2.0। পর্ব পরিচালনায় ছিলাম আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।